ইলন মাস্ক যেদিন বাংলাদেশের মাটিতে পা দিবেন সেদিনই দেখবেন প্রতিবেশী রাষ্ট্রসহ যারা আছে তারা হাই হুতো শুরু করে দিবে। গত 15 বছর এমনভাবে ধ্বংস করা হয়েছে যে এর থেকে ফিরে যেতে হলে নতুন করে কিছু ভাবতে হবে। ইলন মাস্কের প্রভাব আছে ডোনাল্ড ট্রাম্পের উপরে, এবং ডক্টর ইউনূসের সাথে আবার ডোনাল্ড ট্রাম্পের ভালো একটা সম্পর্ক আছে। এর আগে ওনারা কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন, এবং ফর্মালি আজকের খবর হলো উনি ইলন মাস্ককে দাওয়াত দিয়েছেন, এই বাংলাদেশে আসার জন্য দাওয়াত দিয়েছেন, এবং স্টারলিংকের এখানে ব্যবসা শুরু করার কথা বলেছেন। এই যে একদিকে ইলন মাস্কের ব্যবসা, অন্যদিকে যে রাজনৈতিক যে বিষয় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আপনার প্রশ্নটার উত্তর আমি এভাবে দিতে চাচ্ছি। ইউনূস সাহেবের কিন্তু সম্পর্কে ট্রাম্পের সাথে তত না। ইউনূস সাহেবের সম্পর্কটা ছিল ডেমোক্র্যাটদের সাথে। আমরা দেখব হিলারি ক্লিন্টনের সে প্রায় পারিবারিক বন্ধু হিসাবে ছিল, বাইডেনের সাথে ভালো সম্পর্ক ছিল। আপনি দেখবেন তার আগের গত ইলেকশনের আগে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের আগের ইলেকশনটা যেটা ট্রাম্প সাহেব যখন জয়লাভ করলেন তখন কিন্তু অভিযোগ উঠেছিল যে ডেমোক্র্যাটদের অর্থ সাহায্য করেছে কে, গ্রামীণ ব্যাংক থেকে ইউনূস সাহেব, এবং সেই সময় তার বিরুদ্ধে অনেক কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু ইন দ্য মিন টাইম আমার মনে হয় ট্রাম্প সাহেবের ওই সময় থেকেই দুটা পার্টির প্রতি, ডেমোক্র্যাটদের এবং রিপাবলিকানদের মধ্যে যারা ডিসিশন মেকিংয়ে ছিল তাদের সাথে সখ্যতা হয়েছে। বেশি সখ্যতা ছিল তার সাথে বিশেষ করে ডেমোক্র্যাটদের, এবং রিপাবলিকান যারা আইন প্রণেতাদের সাথে যে সম্পর্ক ছিল সেটি প্রমাণ পাই ইউনূস সাহেবকে যখন মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার অর্থাৎ যখন তাকে নাস্তানাবোধ করতেছিলেন, তখন কিন্তু যারা স্বাক্ষর দিয়েছিলেন ইউনূস সাহেবের পক্ষে, অর্থাৎ আদালতে তার প্রতি অন্যায় করা হয়েছিল এটার প্রতিবাদ জানিয়ে তাদের মধ্যে রিপাবলিকান অনেক ল মেকার ছিল, এবং আমরা দেখব ফলশ্রুতিতে তার কি হয়েছে, একটা সখ্যতা আছে। সেকেন্ড প্রশ্নটা যেটা করলেন আপনি, দেন ইলন মাস্কের সাথে তার সখ্যতা। হ্যাঁ, এই সখ্যতা হচ্ছে কীভাবে, ইলন মাস্ক তো ব্যবসায়ী, ইউনূস সাহেবও তো ব্যবসায়ী, যেটাকে আমি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের কনটেক্সটে বলি যে ম্যাক্রো মাইক্রো ইকোনমির সাথে সম্পর্ক হয়েছে। একটা বৃহৎ আকারের পুঁজি আর একটা তাদের তুলনায় ক্ষুদ্র পুঁজি ইউনূস সাহেবের যেটা। তো এই যে সম্পর্ক, পুঁজির সম্পর্ক, এটা তো গাঢ় হবেই, কারণ এক পুঁজিপতির সাথে তো অন্য পুঁজিপতির সাথে সম্পর্ক। ইউনূস সাহেব ভালো বোঝেন কীভাবে ব্যবসায়িক দৃষ্টি থেকে অগ্রসর হতে হয়, কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পদক্ষেপ নিতে হবে তার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। সিমিলারলি ইলন মাস্ক যেটা ব্যবসায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তা করেন, তার কারণ তিনি মনে করেন তার ব্যবসায়িক লভ্যাংশটা এসে যায় তো মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রেই তো এটা দিয়ে সাধারণত কী করতে উপকৃত হবে। তো ফলশ্রুতিতে আমি দেখব যে ট্রাম্প সাহেব যেমন ব্যবসায়ী, ইউনূস সাহেব ব্যবসায়ী, ইলন মাস্ক ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের সাথে মৌখিক গণ্ডগোল থাকে, বাঘ যুদ্ধ থাকতে পারে, কিন্তু স্বার্থের ক্ষেত্রে তারা এক। সেই ক্ষেত্রে ইলন মাস্ককে ট্রাম্প সাহেব বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তার উপদেশ নিয়েছেন, এবং যে নির্বাচনটি হলো অধিকাংশ ডিসিশনে নির্ভর করতেন ইলন মাস্কের উপরে। এবং তার প্রমাণ কিভাবে আমরা পাই নির্বাচনে যখন জয়লাভ করলো ট্রাম্প, অনেকেই আমরা ভেবেছিলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইউনূস সাহেবের প্রতি এত ক্ষুব্ধ ছিল যে আমরা মনে করেছিলাম বেশি দিন হয়তো টেকতে পারবে না। আমি বেশ কয়েকটি টক শোতে বলেছিলাম যে না, ইউনূস সাহেবের কিছু হবে না। কেন? কারণ ইউনূস সাহেবের সাথে সখ্যতা হচ্ছে অন্য পুঁজিপতিদের সাথে। তার প্রমাণ কিভাবে দেখলেন? প্রথমে পুরো পিকচারটা, ওয়ার্ল্ড পলিটিক্সের পিকচারটা চেঞ্জ কীভাবে? ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানে দাওয়াত দিবেন কাকে? তার পরম বন্ধু যারা আছে তাদের, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে দিবেন। চীনকে তো দেওয়ারই কথা না প্রথম দিকে, শেষে দেবে, কিন্তু সে কিন্তু প্রথম কথাটা বললেন কার সাথে? ওভার দ্য টেলিফোন। কার সাথে? চীনের প্রেসিডেন্টের সাথে তাকে দাওয়াত দিলেন, যেতে বলেন। চীনের প্রেসিডেন্ট গেলেন না, তার ভাইস প্রেসিডেন্টকে পাঠালেন। মোদী সাহেব কিন্তু ওই ট্রাম্প সাহেবের অভিষেক অনুষ্ঠানে দাওয়াত নেওয়ার জন্য তার পররাষ্ট্রমন্ত্রীকে 7 দিন তদবিরের জন্য পাঠিয়েছিলেন, দাঁড়ে দাঁড়ে তদবির করেছে। তারপরে কিন্তু মোদী সাহেবকে ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে দাওয়াত দেননি। কী করছেন? মান রক্ষার জন্য বলছেন আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাইয়েন। তো পররাষ্ট্রমন্ত্রী গিয়েছে,
তাকে কিন্তু দাওয়াত দেয় নাই। সেখান থেকে বোঝা উচিত যে অবস্থাটা কোন দিকে। আরও রাজনীতিটা পরিবর্তিত হলো কীভাবে, ওই যে আমরা দেখব মোদি সাহেব যদি ইলন মাস্কের সাথে কথা বলবে অথবা যে আঙ্গিকে বল, তার সমীহ করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এমন এক ব্যবসায়ী যার কথায় প্রেসিডেন্ট ওঠা উঠবস করে এই সাধারণ ল্যাঙ্গুয়েজে, তার সাথে কাচুমাচু হয়ে কথা বলেন। আর আমরা দেখি ইউনূস সাহেব যখন কথা বলে কাচুমুচি হয়ে বলেন না, তার পুঁজির সাথে পুঁজির সম্পর্ক স্মার্টলি কথা বলেন। কিন্তু অবাক করে বলেনই যে না আমি গেলে তোরা আমাকে অভিনন্দন করে দাঁড়িয়ে এসা, অনেকে তো গেলে দাঁড়ায়ও না, অনেক গেলে দাঁড়ায় না, যা আসুক বসুক। তো ফলশ্রুতিতে আমরা কি দেখব, সম্পর্কটা এইভাবে চলে যাচ্ছে। আপনি আরেকটা প্রশ্ন খুব সম্ভবত জিজ্ঞেস করেছেন যে আমার দেশের আমন্ত্রণ জানিয়েছে কিনা ইলন মাস্ক আসার জন্য, কিন্তু আমার মনে হয় ইউনূস সাহেব একটু অফার দিয়েছেন অথবা দিবেন, খুব সম্ভবত এপ্রিল মেতে যদি না দাওয়াত দিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এপ্রিল মেতে যদি উনি এখানে আসেন, ইলন মাস্ক যেদিন বাংলাদেশের মাটিতে পা দিবেন সেদিনেই দেখবেন প্রতিবেশী রাষ্ট্রসহ যারা আছে তারা হাই হুতু শুরু করে দিবে। এটা কি হলো, যাকে আমরা ক্ষমতা থেকে সরাবো সে এত শক্তিশালী তো কথাই বলতে পারবে না। আর ইউনূস সাহেবের গদিও শক্তিশালী হবে। পুরো আমার মনে রাজনৈতিক টার্নটা মোড় যেটা ভিন্নভাবে আপনার পরিচালিত হবে। খায়রুল আনোয়ার, নতুন দল ঘোষণা হতে যাচ্ছে। আপনারা জানেন যে তরুণরা বা শিক্ষার্থীরা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে নেতৃত্ব দিয়েছে, তারাই এই নতুন দল গঠন করছে। এই দলের সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা কতটা দেখেন? এখন সম্ভাবনার বিষয়টা তো আসলে ভবিষ্যতের উপরে ছেড়ে দিতে হবে। ছাত্ররা মানে বিভিন্ন দল, বিশেষ করে বিএনপি এবং সমানা দল, বিরোধী দল সবাই গত 15-16 বছর ধরে কিন্তু ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করেছে, লাগাতার আন্দোলন করেছে, মামলা হামলা, তারা নির্যাতন সহ্য করেছে। কিন্তু ছাত্ররা কিন্তু শেষ পর্যন্ত ফসলটা কিন্তু ছাত্ররাই তুলে দিয়েছে। তারা রক্ত দিয়ে তাদের নেতৃত্বে কিন্তু বিপ্লব গণঅভ্যুত্থানটা হয়েছে তাদের নেতৃত্বে। কিন্তু কিছুদিন পরেই এই ঘটনার পর থেকে ছাত্ররা বাংলাদেশে কিছু বিষয় নিয়ে, মৌলিক বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছে যে 53 বছরেও রাজনীতি কোনো স্থায়ী রূপ পায়নি, গণতন্ত্র স্থায়ী রূপ পায়নি, মানবাধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়নি, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসন, সব কিছুর বিষয়ে যেগুলো হয়ে গেছে এবং গত 15 বছর এমনভাবে ধ্বংস করা হয়েছে যে এর থেকে ফিরে যেতে হলে নতুন করে কিছু ভাবতে হবে। ছাত্ররা মূলত এইটাই বলার চেষ্টা করছে এবং তারা প্রচলিত যে রাজনীতি, বড় দুই দল, একটি তো পতিত ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়েছে এবং গণহত্যার দায়ে তাদের বিচার হবে, আরেকটি বড় দল তারাও ক্ষমতায় ছিল, তো তাদের ব্যাপারেও হয়তো তাদের অনেক বিষয়ে রিজার্ভেশন আছে, তারা নতুন কিছু করার চিন্তা করছে। এখন হয়তো আগামী 2-1 দিনের ভিতরে যেটা শোনা যাচ্ছেন যে উপদেষ্টাদের কেউ কেউ দলের সাথে জড়িত হবেন, দায়িত্ব নেবেন, প্রধান দায়িত্ব, হয়তো তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন, দায়িত্ব নেবেন। এবং তারা গত কয়েকদিন ধরে এই সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তারা বিভিন্নভাবে বৈঠকে বসে একটা সমাবেশের মাধ্যমে তারা এই দলটা ঘোষণা করবে এবং সেই ঘোষণায় তাদের কি থাকবে চিন্তাভাবনা, তাদের এজেন্ডা কি হবে। তারা বলছেন যে প্রচলিত রাজনীতির বাইরে যাবেন, সেটা কি? তাদের কিছু বক্তব্য তো ইতিমধ্যে বিতর্ক তৈরি করেছে, যেমন তারা বলেছেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, মুজিববাদী সংবিধানের কবর দিতে হবে। এটা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে, পরে তারা সেখান থেকে কিছুটা সরে এসেছে আর কি। এখন তাদের চিন্তা ভাবনার ভিতর কী আছে সেটা আমাদের দেখতে হবে যে ঘোষণা করার পর তারা কি নতুন কিছু বলছেন। এখন কতটুকু তারা সংগঠনকে গোছাতে পারবেন, তারা হয়তো নির্বাচনেও যাবেন এবং তারা বলেন যে না, আমরা আসলে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকব, দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, স্থায়ী রূপ পায়, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা যাতে হয়, জনগণের যে ন্যূনতম আকাঙ্ক্ষা সেটা যাতে বাস্তবায়িত হয়, জবাবদিহিতা যাতে থাকে, শাসনে যারাই যান, নতুন করে যাতে ফ্যাসিজম কায়েম না হয়, নতুন করে কোনো ফ্যাসিস্ট যাতে দেশে না আসে, সেটার জন্য তাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা এবং এজেন্ডা থাকবে। সেটা ঘোষণা করার পর তার দল গুছিয়ে সারা দেশে কীভাবে তারা সারা ফেলবেন সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এভাবে বলা যাবে না যে তারা কতটুকু সফল হবেন কি হবেন না, সেটা দেখার বিষয় আছে।